ইসরায়েলের শিল্পাঞ্চলে হামলা, ইরাকে মার্কিন ঘাঁটিতে ব্যাপক আক্রমণ, ইরানে পাল্টা আঘাত, লেবাননে বোমা বর্ষণে জাতিসংঘের শান্তিরক্ষী নিহত। স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত ইরান, হুঁশিয়ারি আইআরজিসির রাখ ঢাক না রেখেই ইরানের তেলের দখল নিতে চাইলেন ট্রাম্প, বললেন দ্রুতই হতে পারে চুক্তি। We're doing extremely well in that negotiation, but you never know with Iran because we negotiate with them and then we always have to blow them up. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ইরাকে মার্কিন ঘাঁটিতে আক্রমণে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলও সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে অভিযান চালিয়ে ইরানের তেল ও খার্ক দ্বীপ দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বীরশেবা এলাকায় নিয়ত হুবাব শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কায় আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতেও ড্রোন হামলা চালায় ইরান। ইরাকের বাগদাদে মার্কিন ভিক্টোরি বেস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এতে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের তেহরান সহ বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। দখলদার বাহিনীর দাবি, অস্ত্র গবেষণা ও উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি টেলিভিশনের কার্যালয় ইস্পাহানে একটি বিশ্ববিদ্যালয়েও চলে মার্কিন ইসরায়েলি হামলা। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে খারাক দ্বীপ দখলে নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তেহরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হবে বলেও জানান ট্রাম্প। We're doing extremely well in that negotiation, but you never know with Iran because we negotiate with them and then we always have to blow them up. হরমুজ প্রণালীতে একটি MQ-9 ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। হরমুজের পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছে তেহরান। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। চলমান সংঘাত বন্ধে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন তারা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের ছোট্ট এক দ্বীপ, কিন্তু তেল অর্থনীতির প্রাণকেন্দ্র। সেই খার্ক আইল্যান্ড এখন মার্কিন কৌশলের কেন্দ্রে। দখল না ধ্বংস, দুই বিকল্পই খোলা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন একটাই, এই দ্বীপ ঘিরেই কি যুদ্ধের নতুন অধ্যায় শুরু? ইরানের উপকূল থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরের খার্গ আইল্যান্ড ছোট হলেও কৌশলগতভাবে বিশাল গুরুত্বপূর্ণ। দেশটির প্রায় ৯০% অপরিশোধিত তেল এই দ্বীপের টার্মিনাল দিয়েই রপ্তানি হয়। তাই এটিকে বলা হয় ইরানের অর্থনীতির লাইফলাইন। এই প্রবাহ বন্ধ হয়ে গেলে কার্যত থমকে যাবে তেহরানের আয়ের প্রধান উৎস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি বলেছেন, চাইলেই খার্গ দ্বীপ দখলে নিতে পারে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, দ্বীপটি দখল করা তুলনামূলক সহজ হলেও সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে হবে। এর অর্থ শুধুমাত্র হামলা নয়, বরং স্থায়ী সামরিক উপস্থিতির সম্ভাবনাও বিবেচনায় রয়েছে ওয়াশিংটনের। এই দ্বীপ দখলের পেছনে রয়েছে আরও বড় কৌশল। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে রাখতে ইরানের উপর চাপ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নিলে একদিকে যেমন তেলের প্রবাহ বন্ধ করা সম্ভব, অন্যদিকে এটি হতে পারে মূল ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর একটি শক্ত ঘাঁটি। তবে ঝুঁকিও কম নয়। ইরান ইতোমধ্যে দ্বীপে প্রতিরক্ষা জোরদার করেছে। মিসাইল, মাইন এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তেহরানের হুঁশিয়ারি, মার্কিন সেনা প্রবেশ করলেই আগুনের বৃষ্টি নামানো হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ও জাহাজ চলাচলও টার্গেট হতে পারে, যা বিশ্ববাজারে তেলের দামে বড় ধাক্কা দিতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, অভিযানের আগে দেশটির রাডার সিস্টেম পুরোপুরি অচল করে দেয়া হতে পারে। এরপর আকাশপথে চালানো হবে হামলা। যুক্তরাষ্ট্রের নজর থাকবে মূলত ইরানের ৩টি কৌশলগত দ্বীপ দখলে নেয়া।
তবে মার্কিন সেনাদের ঠেকাতে মোজাইক ডিফেন্স প্রতিরক্ষা কৌশল ব্যবহার করতে পারে ইরান। গেরিলা যুদ্ধের মাধ্যমে মার্কিন সেনাদের প্রতিরোধে ফাঁদ পাততে পারে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বিপর্যয় হতে পারে। ইরানে স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের মতে সরাসরি স্থলযুদ্ধের আগে ইরানের রাডার ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল করে দেয়া হতে পারে। এর পরপরই শুরু হতে পারে আকাশপথে ব্যাপক বোমা হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন স্পেশাল অপারেশনসের সাবেক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম মিডল ইস্ট আই জানায়, হামলার প্রথম লক্ষ্য হবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে মার্কিন সেনাদের জন্য একটি নিরাপদ পথ তৈরি করা। যুক্তরাষ্ট্রের নজর মূলত থাকবে 3টি কৌশলগত দ্বীপের ওপর, যার শীর্ষে রয়েছে খার্ক দ্বীপ। এই দ্বীপ থেকে ইরান তাদের তেলের প্রায় 90% রপ্তানি করে, যা দখল করলে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে। দ্বিতীয় লক্ষ্যবস্তু হতে পারে আবু মুসা ও এর আশপাশের ছোট দ্বীপগুলো, যা ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে কেশম দ্বীপ দখল করা। বিশাল আয়তনের এই দ্বীপে ইরানের শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে, যেখানে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত রাখা হয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন সেনারা স্থল অভিযান চালালে কঠোরভাবে তাদের প্রতিরোধের হুঁশিয়ারি আগেই দিয়েছে ইরান। সেনাদের ঠেকাতে ইরান তাদের মোজাইক ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দেবে। 2003 সালে ইরাক যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইআরজিসি তাদের কমান্ড কাঠামোকে 31টি আলাদা কমান্ডে ভাগ করেছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব বিচ্ছিন্ন হলেও প্রতিটি প্রদেশ বা ইউনিট নিজস্ব সিদ্ধান্তে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারবে। তারা খোলা ময়দানে সংঘাতে না গিয়ে গেরিলা যুদ্ধের মাধ্যমে মার্কিন সেনাদের প্রতিরোধের কৌশল নিতে পারে বলে জানায় মিডল ইস্ট আই। তবে ইরানের স্থল অভিযানে যুক্তরাষ্ট্রের প্রধান ঝুঁকি হতে পারে সেনাদের রসদ সরবরাহ। বিশ্লেষকদের মতে মার্কিন সেনারা দ্বীপে অবতরণের পর ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় সমুদ্রপথে বড় জাহাজ নিয়ে ঢোকার সুযোগ নেই। তাই অভিযানে নির্ভর করতে হবে আকাশপথের ওপর। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঘাঁটি ব্যবহারের সীমাবদ্ধতা এটিকে যুক্তরাষ্ট্রের জন্য সামরিক বিপর্যয়ের রূপ দিতে পারে বলেও অনেকে মনে করছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানে স্থল অভিযানের পরিকল্পনার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন আইন প্রণেতারা। ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক হবে বলে মত দিয়েছেন তারা। ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। খবরটি প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। তাদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধের তীব্রতা বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে এটি চলমান সংঘাতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। মার্কিন কর্মকর্তারা আরও জানান, সম্ভাব্য এই স্থল অভিযান কোনো সর্বাত্মক আক্রমণ বা দখলদারিত্ব হবে না, বরং এতে স্পেশাল অপারেশন ফোর্স এবং প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে অতর্কিত অভিযান চালানো হতে পারে। অত্যন্ত সংবেদনশীল এই সামরিক পরিকল্পনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছে ওয়াশিংটন। রোববার মার্কিন রণতরী ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন একটি ইউনিটের অংশ হিসেবে আরও 3500 মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছান। যদিও এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন তিনি কোথাও সেনা পাঠাচ্ছেন না। গেল এক মাসে মধ্যপ্রাচ্যে সংঘাতে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন। 7টি দেশে ইরানি ড্রোন ও মিসাইল হামলায় 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানে স্থল অভিযান পরিচালনায় ট্রাম্প প্রশাসনের 10,000 সেনা পাঠানোর পরিকল্পনাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন যুদ্ধ বিশেষজ্ঞরা। তারা বলছেন ইরান যুদ্ধে সফল হতে 10 লাখের মতো সেনা প্রয়োজন। বিশেষ করে রাশিয়া ইরান সামরিক সম্পর্ক যে কোনো মুহূর্তে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইরানে বিমান হামলা চালিয়েও শান্ত হচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে 10,000 সেনা পাঠিয়ে স্থল অভিযানের পরিকল্পনার কথা জানান তিনি। এতে ট্রাম্পের দূরদর্শিতার অভাব নিয়ে আবারও প্রশ্ন উঠছে। সামরিক বিশ্লেষকরা বলছেন 9 কোটির বেশি জনসংখ্যার একটি দেশের বিরুদ্ধে এমন সীমিত বাহিনী পাঠানো বাস্তবসম্মত নয়। এতে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের উদাহরণ উঠে আসছে বারবার। ইরাক যুদ্ধের সময় প্রায় 1,85,000 মিত্রসেনা এবং কয়েক লাখ সশস্ত্র যোদ্ধা মিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। 35,000 সেনা নিয়েও আফগানিস্তানের ছোট একটি প্রদেশ হেলমান্দ দখল করা সম্ভব হয়নি। সেখানে আকার ও জনসংখ্যায় বহুগুণ বড় এবং শক্তিশালী ইরানে সফল হামলা চালাতে হলে প্রায় 10 লাখের মতো সেনা প্রয়োজন হবে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।
যুদ্ধ বিশেষজ্ঞরা আরও বলছেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন নৌবহরগুলো খার্ক দ্বীপের মতো কৌশলগত কিছু এলাকা দখলে সক্ষম হওয়ার সম্ভাবনা থাকলেও ইরানের উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জামের কাছে ধোপে টিকবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। বিশেষ করে রাশিয়া যদি তাদের ড্রোন কৌশল ইরানকে দেয়, তবে যুদ্ধের চিত্র দ্রুত বদলে যেতে পারে। এদিকে ইরানও বারবার দাবি করে যাচ্ছে যে তারা যে কোনো সামরিক হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরান সম্মুখ যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ অবস্থায় ইরানের স্থল অভিযান পরিচালনার জন্য ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাকে যুদ্ধ বিশেষজ্ঞরা হাস্যকর বলে মনে করছেন। কারণ ইরানের সামরিকভাবে সফল হতে হলে ট্রাম্পকে মার্কিন সশস্ত্র বাহিনীর প্রায় প্রত্যেক সদস্যকে সেখানে মোতায়েন করতে হতে পারে। মার্কিন সশস্ত্র বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা 13 লাখের বেশি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ফ্লাইং রাডার বিমান ধ্বংসের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই বিমান শত শত মাইল দূরের হুমকি শনাক্তে সক্ষম। এই হামলাকে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় অত্যাধুনিক মার্কিন রাডার বিমান ধ্বংসের কথা জানায় কর্তৃপক্ষ। একাধিক সামরিক বিমান ক্ষতিগ্রস্ত সহ 12 মার্কিন সেনা আহতের খবরও পাওয়া গেছে। মার্কিন এ বিমান আকাশে ভাসমান রাডার হিসেবে কাজ করে, যা শত শত মাইল দূর থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান শনাক্ত করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম পরিস্থিতি বুঝতে এটি কমান্ডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন বাহিনীর বহরে এই ধরনের বিমানের সংখ্যা মাত্র 16টি। প্রতিটি তৈরি করতে খরচ পড়ে অন্তত 50 কোটি মার্কিন ডলার। এ হামলাকে যুক্তরাষ্ট্রের আকাশ নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরে নৌযান লক্ষ্য করে হাউথি হামলা চালালে বিশ্ব বাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। 4 সপ্তাহের নীরবতা ভেঙে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। হামলায় ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় গোষ্ঠীটি। হাউথিদের হামলা ইরানের তুলনায় কম কার্যকর হলেও তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গোষ্ঠীটি বাবেল মানদেব প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে আগেও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এবারও এই পথ অস্থিতিশীল হলে বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে। অন্যদিকে হরমুজে নিষেধাজ্ঞা থাকায় এ পরিস্থিতি আরও জটিল হবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সামরিক স্থাপনাও হুমকির মুখে পড়তে পারে। অতীতে এমন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি বিমান হামলা চালিয়েছে। তবে হাউথিরা এবার কতটা এগোবে তা এখনও পরিষ্কার নয়। অন্যদিকে ইয়েমেন নিজেই দীর্ঘ যুদ্ধের পর কিছুটা স্থিতিশীলতা অর্জন করেছে। নতুন করে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়লে দেশটির অভ্যন্তরীণ সংঘাত আবারও জ্বলে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনে রুশ হামলায় নিহত 5, আহত 14। বেলগরোদে পাল্টা আক্রমণ। কিয়েভের যুদ্ধে অবকাঠামো অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতা চলছে, মত বিশ্লেষকদের। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকদের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নেন শত শত মানুষ। রোববার দেশটির সুহুইফাতে তাদের শেষ বিদায় জানাতে জড়ো হন শোকাহতরা। শ্রদ্ধা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক মহল এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে তদন্তের দাবি তোলেন। একই সঙ্গে ভয় না পেয়ে যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন তারা। গত শনিবার ইসরায়েলি আগ্রাসনে লেবাননে 3 সাংবাদিক নিহত হন। এ হামলার মধ্য দিয়ে প্রথমবার এক সাংবাদিককে হত্যার কথা স্বীকার করে তেল আবিব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ইরানের প্রতিবেশী দেশ ইরাকেও। আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে জননিরাপত্তা ও অর্থনৈতিক অনিশ্চয়তা চরম আকার ধারণ করেছে। রাজধানী বাগদাদে চিরচেনা ব্যস্ত জনপদগুলোতে সাধারণ মানুষের আনাগোনা কমে গেছে। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। অনেক দোকানদার সারাদিনে কোনো ক্রেতার দেখাই পাচ্ছেন না। আয় কমে যাওয়ায় দোকান ভাড়া ও কর্মীদের বেতন মেটাতে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
দীর্ঘমেয়াদী জ্বালানি ও বিদ্যুৎ সংকটের আশঙ্কায় জনমনে উদ্বেগ কাজ করছে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে ভারতে সার সংকট দেখা দিয়েছে, পাশাপাশি বাড়তি দাম নেয়ার অভিযোগও উঠেছে। ভারতে ইউরিয়া, ডিএপি ও পটাশ সহ বিভিন্ন সারের বড় অংশই আসে বিদেশ থেকে। এর প্রায় অর্ধেক সরবরাহ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সারের অভাবে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব পড়বে খাদ্য নিরাপত্তার ওপর। মধ্যপ্রাচ্য সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের কৃষি খাতে। অনেক এলাকায় ইউরিয়া ও ডিএপি সারের সংকট দেখা দিচ্ছে, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কিন্তু একই সময়ে ফসলের দাম না বাড়ায় উৎপাদন খরচ ও আয়ের ব্যবধান বাড়ছে। এর জেরে আর্থিক চাপে পড়েছেন চাষিরা। ভারতে ইউরিয়া, ডিএপি ও পটাশ সহ বিভিন্ন সারের বড় অংশই আসে বিদেশ থেকে। এর প্রায় অর্ধেক সরবরাহ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব ডিএপির সবচেয়ে বড় সরবরাহকারী, আর ওমান ইউরিয়ার। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে সরবরাহ ব্যবস্থায়। এই যুদ্ধের কারণে আমদানি বন্ধ থাকায় সহজে সার পাওয়া যাবে না, তাই এর প্রভাব কৃষিখাতে পড়বে। ইউরিয়ার সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ এটি উৎপাদনে প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের সরবরাহেও ধাক্কা লেগেছে। কাতার থেকে আমদানি করা এলএনজি ভারতের জন্য গুরুত্বপূর্ণ হলেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এতে সরবরাহ শৃঙ্খল আরও অনিশ্চিত হয়ে উঠেছে। কৃষকরা বলছেন সার সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে আসন্ন মৌসুমে। জুন জুলাইয়ে ধান, ভুট্টা, তুলা ও তেলবীজ চাষের সময় সারের চাহিদা সর্বোচ্চ থাকে। সরবরাহ ব্যাহত হলে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব পড়বে খাদ্য নিরাপত্তায়। যদিও স্থানীয় প্রশাসন বলছে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সাধারণত মার্চ থেকে মে এই সময়ে সারের বড় চালান আসে ভারতে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে শুরু হওয়া জ্বালানি সংকটে নাজেহাল হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। মিয়ানমারের রেকর্ড ভেঙেছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি মোকাবিলায় যানবাহনের জ্বালানি ভরার উপর সময়সীমা আরোপ করেছে প্রশাসন। এদিকে অস্ট্রেলিয়াতে সাধারণ মানুষের উপর চাপ কমাতে 3 মাসের জন্য জ্বালানি তেলের উপর কর অর্ধেক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। জ্বালানি তেলের দাম মাসখানেকের মধ্যেই যেন আকাশ ছুঁয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো হামলা বিশ্ববাসীকে জ্বালানি সংকটের দিকে ঠেলে দিয়েছে। মাত্র এক রাতের ব্যবধানেই মিয়ানমারের ইয়াঙ্গুনে প্রতি লিটার প্রিমিয়াম ডিজেলের দাম 4,820 কিয়াত থেকে 6,085 কিয়াতে পৌঁছেছে। অকটেন 95 বেড়েছে 3,850 থেকে 4,995 কিয়াত। অকটেন 92 বেড়ে দাঁড়িয়েছে 3,610 থেকে 4,450 কিয়াতে। এ অবস্থায় জ্বালানি বিতরণ ব্যবস্থায় ভারসাম্য আনার জন্য কঠোর রেশনিং ব্যবস্থা হাতে নিয়েছে প্রশাসন, যা অনুযায়ী ব্যক্তিগত যানবাহনকে সপ্তাহে 2 বারে মোট 45 লিটার তেল ভরার সীমা আরোপ করা হয়েছে। ট্যাক্সির জন্য 110 লিটার, ট্রাক 150 লিটার, মাইক্রো বা মিনি বাস 110 লিটার এবং ট্র্যাক্টরের জন্য 250 লিটার নির্ধারণ করা হয়েছে। অস্ট্রেলিয়াতেও জ্বালানির মূল্য বৃদ্ধিতে নাজেহাল হয়ে পড়েছেন নাগরিকেরা। এর সঙ্গে বিভিন্ন পরিষেবা ও দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি আরও সমস্যা যোগ করছে। পরে তেল না পাওয়ার আশঙ্কায় অনেকেই বেশি করে কিনে মজুত করে রাখছেন। এতে 500টিরও বেশি সার্ভিস স্টেশনে বিভিন্ন ধরনের তেল শেষ হয়ে গেছে। জনগণের ভোগান্তির কথা মাথায় রেখেই তাই 3 মাসের জন্য জ্বালানির ওপর শুল্ক অর্ধেক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, যা এপ্রিলের 1 তারিখ থেকে কার্যকর হবে। পদক্ষেপটি পেট্রোলের দাম প্রতি লিটারে 26.3 সেন্ট কমাবে এবং একটি 65 লিটার ট্যাঙ্কের জন্য প্রায় $19 সাশ্রয় হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই দক্ষিণ আমেরিকায় বিশাল নৌমহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। রোববার পানামা উপকূলে গাইড মিসাইল ডেস্ট্রয়ার এবং পারমাণবিক শক্তিচালিত রণতরী নোঙর করেছে। দীর্ঘ 50 বছর পর পানামার জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরীর এই আগমনকে ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে সংঘাতের মধ্যে এই মহড়া মূলত মিত্র দেশগুলোকে পাশে পাওয়ার এবং নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের একটি কৌশল। সাউদার্ন সিজ 2026 অভিযানের আওতায় আর্জেন্টিনা, ব্রাজিল ও চিলি সহ 10টি দেশের সঙ্গে যৌথ মহড়া চালাবে মার্কিন নৌবাহিনী। পানামায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার রোধে এই মহড়া চালানো হচ্ছে। মূলত লাতিন আমেরিকায় নিজেদের প্রভাব অটুট রাখতেই ওয়াশিংটন এই বিশাল নৌবহর মোতায়েন করেছে।
মধ্যপ্রাচ্য সংঘাত ঘিরে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার বৈঠকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে পাকিস্তান। এরই মধ্যে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় শিশুসহ 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খাবার, পানি ও আশ্রয়ের জন্য লাইনে দাঁড়িয়ে ক্লান্ত গাজাবাসী। আন্তর্জাতিক দৃষ্টি ইরান যুদ্ধের দিকে সরে যাওয়ায় গাজার বাস্তবতা আরও ভয়াবহ হয়ে উঠেছে। শরণার্থী শিবিরে নোংরা পানি আর অনিশ্চয়তায় দিন কাটছে ফিলিস্তিনিদের। এর মধ্যেই উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। রোববারও খান ইউনিস ও আল মাওয়াসি এলাকায় হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। এদিন মধ্যপ্রাচ্য সংঘাত ঘিরে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক উত্তেজনা কমাতে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। পাশাপাশি পাকিস্তান স্পষ্টভাবে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানায়। বৈঠকে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে মিশরের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে সীমান্ত পথে ত্রাণ সরবরাহ এবং আন্তর্জাতিক সমন্বয়ে কায়রোর প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়। চলমান সংঘাত কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের উপর গুরুত্ব দেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,72,000 মানুষ আহত হয়েছেন। অবকাঠামোর প্রায় 90% ধ্বংস হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে চরম অনিশ্চিত ও বিপর্যস্ত। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 14 জন। ক্ষতিগ্রস্ত বহুতল ভবন ও অন্যদিকে সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। যুদ্ধ এখন দুই পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে মত বিশ্লেষকদের। স্থানীয় সময় রোববার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে গাইড বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বহুতল ভবন। কিয়েভের গভর্নর অভিযোগ করেন, বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। ওরেসায় মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহত হন কয়েকজন। পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে। বাল্টিক সাগরের উস্তলুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, এই হামলা রাশিয়ার জ্বালানি ও রফতানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ। সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলেও ইউক্রেন ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে রাশিয়া। জবাবে ইউক্রেনের দিকে 442টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনারা, যার মধ্যে 380টি ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে বলে দাবি কিয়েভের। যুদ্ধ এখন দুই পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সাবেক প্রধানমন্ত্রী ওলির গ্রেফতারকে কেন্দ্র করে রণক্ষেত্র নেপাল, পুলিশের সঙ্গে সংঘর্ষ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা নবনির্বাচিত প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মার্কিন ভূমিতে আঘাত করতে সক্ষম রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যা নিজে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই দিন রাশিয়ার তাস নিউজ এজেন্সির সঙ্গে দ্বিপক্ষীয় গণমাধ্যম সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কিম প্রশাসন। সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানার সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার পিয়ংইয়ংয়ের সামরিক শক্তি প্রদর্শনে নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানো হয়, যা নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নতুন প্রযুক্তির এই রকেট ইঞ্জিন আগের মডেলগুলোর তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। সলিড ফুয়েল প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা, এগুলো দ্রুত মোতায়েনযোগ্য এবং সহজে শনাক্ত করা কঠিন। এছাড়াও পূর্ব প্রস্তুতির প্রয়োজন না থাকায় হামলার সক্ষমতাও বেশি। তবে বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার এই দাবি আংশিক অতিরঞ্জিতও হতে পারে, কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন ইঞ্জিনের স্থায়িত্ব প্রকাশ করা হয়নি। একই সাথে নতুন মেইন ব্যাটল ট্যাঙ্কও প্রদর্শন করেছে পিয়ংইয়ং। কিমের দাবি, এতে এমন সুরক্ষা ব্যবস্থা রয়েছে যা প্রায় সব অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র প্রতিহত করতে সক্ষম।
এদিকে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার করছে উত্তর কোরিয়া। একই দিন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর সঙ্গে মস্কোর তাস নিউজ এজেন্সির একটি দ্বিপক্ষীয় গণমাধ্যম সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। বিশ্লেষকদের মতে এটি দুই দেশের সম্পর্কে নতুন গতি যোগ করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গ্রেফতারকে কেন্দ্র করে সপ্তাহে দ্বিতীয়বারের মতো রাস্তায় নেমেছেন তার সমর্থকরা। স্থানীয় সময় রোববার রাজধানী কাঠমান্ডুর রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সে সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। আরও কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্নীতি বিরোধী বিক্ষোভে গেল সেপ্টেম্বরের সহিংসতায় ৭৬ জন নিহত হওয়ার ঘটনায় অবহেলার অভিযোগে ওলিকে গ্রেফতার করা হয়। তার দল কমিউনিস্ট পার্টি অব নেপাল এই গ্রেফতারকে প্রতিশোধমূলক আখ্যা দিয়ে তার তাৎক্ষণিক মুক্তির দাবি জানায়। নতুন প্রধানমন্ত্রী হিসেবে বারেন্দ্র শাহ শপথ নেয়ার পরই এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নেপালের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী বারেন্দ্র শাহ। স্কুল ও বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের উপর চাপ কমাতে প্রাথমিক স্তরে থাকছে না কোনো পরীক্ষা। দেশটিতে বিদেশি নামে পরিচালিত স্কুলগুলোকে নাম পরিবর্তন করে নেপালি নাম দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ক্ষমতা গ্রহণের পরপরই ১০০ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নেপালের বালেন্দ্র শাহ সরকার। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে দেশটির শিক্ষা খাতকে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই স্কুল ও বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে। এর পরিবর্তে ৯০ দিনের মধ্যে স্টুডেন্ট কাউন্সিল বা ভয়েস অব স্টুডেন্টস নামে নতুন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সরকারের নির্দেশনায় বলা হয়েছে শিক্ষক ও অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না। শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করা, সহিংসতা ও ক্ষমতার দ্বন্দ্ব কমানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত সরকারের। পরীক্ষা ব্যবস্থাতে বড় পরিবর্তন আনছে নেপাল সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা বাতিল করা হচ্ছে। এর বদলে বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালুর কথা বলা হয়েছে, যাতে ছোট শিক্ষার্থীদের উপর মানসিক চাপ কমে এবং শেখার প্রক্রিয়া হয় আরও স্বাভাবিক ও আনন্দমুখর। নেপালি পরিচয় ও জাতীয়তাবাদ উৎসাহিত করতে বিদেশি নামে পরিচালিত স্কুলগুলোকে নাম পরিবর্তনের নির্দেশও দেওয়া হয়েছে। অক্সফোর্ড, পেন্টাগন বা সেন্ট জেভিয়ার্স এর মতো বিদেশি নামধারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই বছরের শেষ নাগাদ নেপালি নাম দিতে বলেছে সরকার। তবে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। রেহানুল রানা, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত হুয়াংইয়ান দ্বীপপুঞ্জ এবং এর সংলগ্ন জলসীমায় সামরিক মহড়া শুরু করেছে চীন। রোববার চীনা পিপলস লিবারেশন আর্মি ওই এলাকায় নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বিশেষ টহল পরিচালনা করে। বেইজিংয়ের দাবি, আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করতেই এই শক্তি প্রদর্শন। মার্চ মাস থেকেই এই অঞ্চলে নিজেদের উপস্থিতিতে জোর দিচ্ছে চীনা নৌ ও বিমান বাহিনী। তারা জানায়, আইন অনুযায়ী এই জলসীমায় ট্র্যাকিং, মনিটরিং এবং অনুপ্রবেশকারীদের সতর্ক করার মতো কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। হুয়াংইয়ান দ্বীপপুঞ্জকে নিজেদের অংশ দাবি করে চীন বলছে, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাংকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশের নতুনভাবে গঠিত নিম্নকক্ষের একজন সাংসদ এই প্রস্তাব উত্থাপন করেন। নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। মিং অং হ্লাইং 2011 সাল থেকে দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। সামরিক সংবিধানের 2008 সালের ধারায় বর্তমান সময়ে সক্রিয় সেনা বা সরকারি কর্মকর্তা প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না। তাই এই মনোনয়ন একটি রাজনৈতিক রূপান্তরের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 5 দশকের বেশি সময় পর আবার মানুষকে চাঁদের পথে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বহুল প্রতীক্ষিত আর্টেমিস 2 মিশনের জন্য নির্বাচিত 4 নভোচারী চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। আগামী 1 এপ্রিলের মধ্যে এই উৎক্ষেপণ সম্পন্ন হতে পারে। নাসার আর্টেমিস 2 অভিযানের জন্য নির্বাচিত 4 জন নভোচারী গেল শুক্রবার ফ্লোরিডায় পৌঁছান। 5 দশকের বেশি সময় পর চাঁদে আবারও মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার চন্দ্র অভিযানের জন্য নির্বাচিত 4 নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ। অন্যজন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসন।
নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী 1 এপ্রিলের মধ্যে নাসার বিশাল আকারের স্পেস লঞ্চ সিস্টেম রকেটে করে তারা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন। নভোচারীরা মহাকাশের গভীরে মানুষ বহনের জন্য নির্মিত ওরিয়ন ক্রু ক্যাপসুলে ভ্রমণ করবেন। প্রায় 10 দিনের এই মিশনে নভোচারীরা উচ্চ গতিতে চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। 4 নভোচারীর মধ্যে 3 জনের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। রিজ ওয়াইজম্যান 2014 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 165 দিন কাটিয়েছেন। ভিক্টর গ্লোভার 2020 সালে স্পেসএক্সের ক্রু 1 মিশনে অংশ নিয়ে 166 দিন মহাকাশে ছিলেন। ক্রিস্টিনা কচ 2019 সালে টানা 328 দিন মহাকাশে অবস্থান করে নারীদের মধ্যে দীর্ঘতম সময় থাকার রেকর্ড করেন। অন্যদিকে জেরেমি হ্যানসেনের এটি হবে প্রথম মহাকাশ যাত্রা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইস্টার উৎসবের আগে ইউরোপে পরিবহনের সময় প্রায় 12 টন কিটক্যাট চকলেট চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএফপি জানায়, গত 26 মার্চ ইউরোপের একটি সড়কে চলাচলের সময় প্রায় 4,13,793টি কিটক্যাট বার বহনকারী একটি ট্রাক লুট হয়ে যায়। চুরি হওয়া এসব চকলেট ছিল কিটক্যাটের নতুন বিশেষ সংস্করণের সিরিজের অংশ। কিটক্যাটের মূল প্রতিষ্ঠান নেসলে এক বিবৃতিতে চুরির ঘটনাটি নিশ্চিত করেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে নেসলে। স্পেনের বার্সেলোনা শহরের বন্দরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একাধিক কন্টেইনার ও যানবাহন। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা, ব্যাহত হয় বন্দর কার্যক্রম। স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। বন্দরের একটি ট্রেইলার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যা দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত 20টি যানবাহনে। ঘটনার পরপরই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। স্থানীয় সময় বিকেল 4টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বন্দর কার্যক্রম আবার চালু হয়েছে। আফগানিস্তানে ভয়াবহ বন্যা, ভূমিধস ও বজ্র ঝড়ে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 26 জন। 24 ঘন্টার এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, সড়ক ও কৃষি জমির। প্রায় 150 ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে এবং প্রায় 80 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির 34টি প্রদেশের মধ্যে অন্তত 13টি প্রদেশ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এখনও অনেক দুর্গত এলাকায় জরিপ চলছে। পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলের শিল্পাঞ্চলে হামলা, ইরাকে মার্কিন ঘাঁটিতে আক্রমণ, স্থল অভিযানে হলে জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প। ইউক্রেনে রুশ হামলায় নিহত 5, আহত 14। বেলগরোদে পাল্টা আক্রমণ, কিয়েভের যুদ্ধে অবকাঠামো, অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতা চলছে মত বিশ্লেষকদের। এবং সাবেক প্রধানমন্ত্রী ওলির গ্রেফতারকে কেন্দ্র করে রণক্ষেত্র নেপাল, পুলিশের সঙ্গে সংঘর্ষ, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা নবনির্বাচিত প্রধানমন্ত্রীর। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।